উৎসবের অনুষ্ঠান। আমাদের বিনীত অনুরোধ, অনুষ্ঠান চলাকালীন অনুগ্রহ করে আপনাদের মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখবেন। ধন্যবাদ।
3 সহস্রাধিক সদস্যের বৃহত্তর আক্ষরিক পরিবার। তাই আমরা সমগ্র আক্ষরিক পরিবার আক্ষরিকের সমস্ত বন্ধুর কাছে কৃতজ্ঞ। আজ আমাদের মধ্যে যেমন রয়েছেন আক্ষরিকের নতুন পুরনো সদস্যরা, তেমনই রয়েছেন আমন্ত্রিত অতিথি, মনোনীত লেখকবৃন্দ এবং সম্মাননা প্রাপকরা। আক্ষরিকের এই বিশেষ দিনটি উদযাপনে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের সবারই আক্ষরিক সৃষ্টির ইতিহাসটুকু জানা দরকার। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল সদস্য বন্ধুদের জানাই আক্ষরিকের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা, ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ এই মিলন সন্ধ্যায় যারা একত্রিত হয়েছি, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা এসেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আক্ষরিক সম্পর্কে আমি দু একটি কথাই বলবো, বেশি সময় নেব না। আজ থেকে 4 বছর আগে আক্ষরিক সাহিত্য গোষ্ঠী শুরু হয়। যে সময়ে আক্ষরিক সাহিত্য গোষ্ঠী শুরু হয় সেই সময়টা খুব একটা সহজ সময় ছিল না। সে সময়টা আমাদের সকলের জন্যই একটা খুব অন্ধকার সময় ছিল। তো একটু আগে যেরকম সঙ্গীত গাইল, তো সেই অনুযায়ী বলি যে এই অন্ধকারের উৎস থেকেই উৎসারিত হয়েছিল বলতে গেলে এই আক্ষরিক সাহিত্য গোষ্ঠী একটু আলোর উদ্দেশ্যে, একটু সুস্থ সাহিত্য চর্চার উদ্দেশ্যে, সুসাহিত্য চর্চার উদ্দেশ্যে। যে সময় আক্ষরিক তৈরি করি সে সময় অবশ্যই অনেক সাহিত্য গ্রুপ ছিল ফেসবুকে। তো আমাদের উদ্দেশ্য একটু ভিন্ন ছিল। আমরা চেয়েছিলাম লেখক এবং পাঠকের মধ্যে একটা স্বাভাবিক মত বিনিময়, একটা অকপট মত বিনিময়ের একটা পরিসর তৈরি করতে, যেখানে যে কোনো লেখা তখনই তো পূর্ণতা পায় যখন কিনা সেটা পাঠকের মন্তব্যে সমৃদ্ধ হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ফেসবুকে আমরা যারা লেখালেখি করি সবাই জানি ওই অসাধারণ, অনবদ্য, অপূর্ব এইরকম কিছু মানে অয়ের ত্রিবেণী সঙ্গমে মন্তব্যগুলো বাধা পড়ে থাকে। কিন্তু এটুকু দিয়ে সত্যিই কি একজন লেখকের যে শ্রম, যে মেধা একটা রচনার পিছনে থাকে, সেটাকে কি সত্যি ব্যাখ্যা করা যায়? আমার তো মনে হয়, বা আমাদের গোষ্ঠীর মনে হয় যে সেটা সম্ভব নয়। তো আমাদের উদ্দেশ্য ছিল যে একজন পাঠক যে কোনো রচনা পড়ে তার মতামত অকপটে নিঃসংকোচে পাঠক লেখককে জানাবেন এবং লেখকের সঙ্গে তার সরাসরি একটা ভাব বিনিময়ের পরিসর। তো সেই ক্ষেত্রে আমরা কতটা এগোতে পেরেছি এবং কতটা সেই পরিসর আমরা তৈরি করতে পেরেছি সেটা আক্ষরিকের সঙ্গে যারা শুরু থেকে জুড়ে রয়েছেন তারা জানেন। তারা অনেকেই এই বিষয়টাকে ভালোবেসে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আক্ষরিকের সঙ্গে। এই কাজ করতে গিয়ে বা এই পরিসর তৈরি করতে গিয়ে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে অপ্রিয় হয়েছি, অনেকে পছন্দ করেননি। একটা গঠনমূলক সমালোচনা তো সবসময় নিন্দা নয়, একটা গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, সেটা যারা সমর্থন করেছেন তারা রয়ে গেছেন আমাদের সঙ্গে। আমরা অনেক নতুন নতুন সদস্যদের প্রতিনিয়ত পাচ্ছি। আর তারপরে সেই 4 বছর শুরু থেকেই আমরা তার পাশাপাশি আরেকটা আমাদের স্বপ্ন ছিল যে আক্ষরিককে 2 মলাটে কালো অক্ষরে প্রকাশ করার। অবশেষে 4 বছর পর আমরা সেই কাজটা করতে সমর্থ হয়েছি। এই কাজটা করতে গিয়ে যাদের অবদান সবার আগে আমরা মুক্ত কণ্ঠে স্বীকার করতে চাই, সেটা হচ্ছে যে আক্ষরিক পরিচালন মণ্ডলীর প্রত্যেক সদস্য, যারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা সহকারে এই কাজে তারা সহায়তা করেছে, তারা তো রয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানাবো আমাদের প্রকাশনা সহযোগী শালিধান প্রকাশনকে এবং সৃজনী গ্রাফিক্সে। এদের সহযোগিতা না পেলে আমরা সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে পারতাম। আর বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সেই সমস্ত লেখকবৃন্দকে যারা আমাদের একবার মাত্র অনুরোধে তাদের মূল্যবান লেখা দিতে রাজি হয়েছেন। আক্ষরিকের মতো একটা নতুন পত্রিকা যার কোনো পরিচয় নেই, সেই পত্রিকায় যারা তাদের মূল্যবান লেখা দিতে রাজি হয়েছেন, এক কথায় তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই এবং অবশ্যই ধন্যবাদ জানাই সমস্ত মনোনীত লেখকদের যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের মূল্যবান লেখা পাঠিয়েছেন। বহু ভালো ভালো লেখা আমাদের জমা পড়েছিল,
আমরা ক্ষেত্র বিশেষে সব লেখা হয়তো নিয়ে উঠতে পারিনি, কিছুটা তো ছিল পরিসরের অভাব, স্থান সংকুলনের বিষয় একটা ছিল। আর এক্ষেত্রে যে জিনিসটা আমরা সবার বেশি মাথায় রেখেছি সেটা হচ্ছে যে সুসাহিত্যটাকেই আমরা প্রায়োরিটি দেব। আমরা কোনো রকম ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত বন্ধুত্ব বা কোনো রকম ব্যক্তিগত কোনো সূত্র ধরে আমরা কোনো লেখা নির্বাচনে যাব না, এটা আমাদের একটা প্রথম থেকে ইচ্ছে ছিল এবং আমরা সেটা করতে সমর্থও হয়েছি। যাই হোক, আমরা অনেক নিষ্ঠায়, অনেক চেষ্টায় এই পত্রিকাটা অবশেষে প্রকাশ করতে পেরেছি। এবারে এর বাকি মূল্যায়ন আপনাদের হাতে। আপনারা জানাবেন। আমরা যদিও চেষ্টা করেছি যথাসম্ভব করতে, কিন্তু প্রথম হিসেবে হয়তো কিছু ত্রুটি থেকে যেতে পারে, হয়তো কিছু অসঙ্গতি থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা পত্রিকা পড়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা অকপটে জানাবেন। ভালো লাগুক, খারাপ লাগুক, যদি কোনো ত্রুটি চোখে পড়ে, যদি কোনো অসঙ্গতি চোখে পড়ে, সেটা আক্ষরিক ওয়ালে আপনারা নিঃসংকোচে মতামত দেবেন। কী করে এর মান আরও উন্নত করা যায় সেই পরামর্শ দেবেন, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই শ্রীমতী নবমিতা বিশ্বাসকে। এবার আমরা চলে যাব মূল পর্বের অনুষ্ঠানে। প্রথমেই মঞ্চে ডেকে নেব আজকের এই বিশেষ অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবৃন্দকে। মঞ্চে ডেকে নিচ্ছি প্রখ্যাত চিকিৎসক তথা স্বনামধন্য কবি মাননীয় আর্যতীর্থ মহাশয়কে। এবার মঞ্চে ডেকে নেব বিশিষ্ট গদ্যকার শুভেন্দু দত্ত মহাশয়কে। এবার মঞ্চ অলঙ্কৃত করার জন্য ডেকে নেব বিশিষ্ট কবি সম্মানীয় জয়াশিস ঘোষ মহাশয়কে। এরা সকলেই আমাদের পত্রিকার সম্মানীয় আমন্ত্রিত লেখক। প্রধান অতিথিদের বরণ করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আক্ষরিকের মডারেটর রিমা চক্রবর্তী এবং সম্পৃক্তা লোদ বেড়া এবং পায়েল মুখার্জিকে। আমরা আপ্লুত, আনন্দিত এবং সম্মানিত আর্যতীর্থ মহাশয়কে আমাদের মধ্যে পেয়ে। সেই সঙ্গে আমরা পেয়েছি বিশিষ্ট গদ্যকার শুভেন্দু দত্ত মহাশয় এবং বিশিষ্ট কবি সম্মানীয় জয়াশিস ঘোষ মহাশয়। বরণ পর্ব সমাপ্ত হলো। এমন গুণীজনদের সান্নিধ্য আজ আমরা যখন পেয়েছি তখন কিছু কথা আমরা তাদের থেকে শুনে নেব। বিশিষ্ট কবি সম্মানীয় জয়াশিস ঘোষ মহাশয়কে সামান্য কিছু বক্তব্য রাখতে অনুরোধ করছি। শুভ সন্ধ্যা।
আক্ষরিক সাহিত্য পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা। একটি নতুন পত্রিকা পথ চলা শুরু করল। এর সঙ্গে আমরা যেহেতু প্রত্যেকেই কোনো না কোনো সময় পত্রিকা করেছি বা এখনও করছি, আমরা জানি যে একটা পত্রিকার পিছনে ঠিক কতটা যন্ত্রণা থাকে, কতটা আনন্দ থাকে এবং কতটা একসঙ্গে একটা লড়াই থাকে। তো করতে গিয়ে সবথেকে বড় আমার যেটা মনে হয় সেটা হলো একটা প্রথমে দাঁড়ায় যে এত সদস্য রয়েছে, তারা এত লেখা দিচ্ছে, আমাদের কোন লেখাটা রাখবো কোন লেখাটা রাখবো। সবাই বন্ধু, সবাই আত্মীয়, সবাই পরিজন, তার মধ্যে থেকে বেছে ঠিকঠাক লেখা মনোনয়ন করা, সেটা যারা সম্পাদক মণ্ডলী তাদের কাছে একটা যথেষ্ট চাপের বিষয়। ওনারা, আমি এখনো পত্রিকা দেখিনি, তবে পত্রিকার যে সূচিপত্র সেটা দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে বেশ ইন্টারেস্ট জেগেছে আর কি, যে ঠিক আছে পত্রিকাটা করা যেতে পারে। আশা করি পরবর্তীকালে এটা আরও ভালো হবে, আরও এগিয়ে যাবে। আমি প্রচুর পত্রিকা দেখেছি যারা এরকম করে পথ চলা শুরু করেছে। প্রথম দিকে 3-4 বছর লেগে গেছে প্রথম পত্রিকা প্রকাশ করতে, কিন্তু তার পরবর্তীকালে সেই পত্রিকা এটা মানে পরবর্তীকালে অনেক ভালো হয়েছে, অনেক ভালো জায়গায় গিয়ে পৌঁছে। যে সবথেকে ভালো যেটা, সেটা হলো পত্রিকাটা কমার্শিয়াল পত্রিকা হয়েছে। এই মোমেন্টে দাঁড়িয়ে পত্রিকা কমার্শিয়াল করাটা খুব জরুরি দরকার বলে আমার মনে হয়। তার কারণ হলো বর্তমানে এমন একটা জিনিস দরকার, যখনই পত্রিকা কমার্শিয়াল হবে তখন সেই পত্রিকার মান স্বাভাবিকভাবে, সেই মান, যেহেতু আমি বাইরে বিক্রি করছি পত্রিকাটা সীমাবদ্ধ নয় একটা নির্দিষ্ট সংখ্যক পাঠক গোষ্ঠীর মধ্যে। বাইরে একজন লোক যখন পত্রিকাটা কিনবে তখন তো আমাকে তার মান ভালো করতেই হবে। তো কমার্শিয়াল করাটা একটা ভালো নিদর্শন এই সময়টা। তো আমি খুব একটা ভালো বলিয়ে কইয়ে লোক নই, সামান্য লেখালেখি করি কিন্তু খুব একটা বলিয়ে কই। তো আমি একটা জাস্ট কবিতাই বলতে পারি এই মোমেন্টে দাঁড়িয়ে। একটা এখনকার সময় দাঁড়িয়ে এই কবিতাটা যদিও বেশ কিছুদিন আগে লেখা, আপনারা নিশ্চয়ই জানেন শার্লি এবেদোর নাম। শার্লি এবেদোকে একজন ফ্রেঞ্চ কার্টুনিস্ট, তার গলা কেটে হত্যা করা হয়েছিল, তার কারণ তিনি লাদেনের একটি কার্টুন এঁকেছেন, তো সেই জন্য তাকে মারা হয়েছিল। তো এখনকার সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের মধ্যে হয়তো এরকমই তালিবান বা সন্ত্রাসবাদী বসবাস করে। আমরা আমাদের বাড়িতে এই মোমেন্টে দাঁড়িয়ে আমি বলতে পারি আজকে লেখালেখি, বই, পত্রিকা, সাহিত্য সবই বেঁচে থাকবে যদি নতুন প্রজন্ম সেগুলো হাতে তুলে নেয়, সেগুলো পড়ে। তো আমরা তাদের সঙ্গে কতখানি কমিউনিকেট করতে পারছি সেই নিয়ে একটা কবিতা, এর নাম হলো স্লো পয়জন। শুধু ফেসবুক জুড়ে হুল্লার, কেউ পেশোয়ার, কেউ শার্লি, চোয়া ঢেকুর তুলছে ফুটপাত, পোড়া মাংসের কুচি, গার্লি, পিঠে বস্তা বেঁধেছে রাষ্ট্র, তোর যোদ্ধা চলেছে যুদ্ধে, আজ গিলে খাবে ক্ষেপণাস্ত্র, হাই ইনভেস্টমেন্ট সুদে। শুধু তালিবান নাকি শয়তান, বাকিরা ইঁদুর দৌড়ে ছুটছে, তোর যোদ্ধার চোখে চোখ রাখ, দেখ হিংসা কিভাবে ফুটছে। যেন প্রতিটায় ফার্স্ট হওয়া চাই, ড্রামা, ইতিহাস, ড্যান্স, ক্যারাটে। তোর অফিস ফেরত 2 পেগ, শেষ কবে গিয়েছিস বেড়াতে। তোর যোদ্ধার নেই বন্ধু, কেউ এগিয়ে গেলেই মারলেন, চোখে হাই পাওয়ারের চশমা, কাঁধ ঝাপসা হলেই সিনচ্যান। তাই অঙ্ক খাতায় কার্টুন দেখে যোদ্ধাটাকেই মারলি, তোর আয়নায় আছে তালিবান, তোর বাচ্চার নাম শার্লি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই জয়াশিস ঘোষ মহাশয়কে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সম্মানীয় আর্যতীর্থ মহাশয়কে। এমন একজন বিশিষ্ট কবিকে পেয়েছি, আর তার থেকে কবিতা শুনবো না
এমন তো হয় না। সম্মানীয় আর্যতীর্থ মহাশয়কে একটি কবিতা আমাদের শোনানোর জন্য অনুরোধ করছি। দাদা কবিতা লাগে বেশ অনেকক্ষণ কথা বলতে হয়েছিল, ওরা কিন্তু সেই সুযোগটা আমাকে দেয়নি, ওকে পরিষ্কার বলেছে একদম। তো এটাও এই সময় দাঁড়িয়ে, এটাও বেশ কিছু আগে লেখা, তবে মনে হয় এই কবিতাটা বলা দরকার। বছর বছর দুয়েক আগে লেখা কবিতাটার নাম অবিশ্বাস। মাগরিবের নামাজ শেষ হয়েছে সব। ধার্মিক দেখলেন তার সামনে দাঁড়িয়ে সারপ্রাংশ আর্য পুরুষ, হাতে ধনুক, তনির বাণ, পরনে রাজবেশ, স্পষ্টতই বিধর্মীয়। আমাকে কি ডাকছিলে? আমি আল্লাহর বান্দা। আপনি কে? আমি রাম। তোমার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে শুনলাম ডাকছো। তোবা, আমি যাকে ডাকি তিনি আকৃতিহীন অনন্ত, বেরো এক্ষুনি। ধমকি ধার্মিক দেখলেন কেউ নেই, শুধু এক অদ্ভুত সুবাস বাতাসে। সকালের পুজো শেষে মাথা তুলতেই ভক্তের কানে এলো স্বর, আমি আল্লাহ। এত করে ডাকছো কেন? কি চাই? আল্লাহ। চারদিকে দেখলেন ভক্ত, রয়েছে বিল্লপত্র সাজে স্নাত শিবলিঙ্গ, তিনবেলা ভোগ খাওয়া গোপাল ঠাকুর, গণেশের মূর্তি ও লক্ষ্মীর পট। রাম রাম, এ কোন লক্ষণ কথা বলে মাথার ভিতরে, বেরো বেরো বলে হেঁকে ভক্ত অষ্টোত্তর শতনাম আমলাতে থাকেন। স্বর থেমে যায়, ঘরে শুধু জারি থাকে অনিন্দ সন্ধ্যা। বুদ্ধ পূর্ণিমার দিন বিবিধ উপাচারে নৈবেদ্য সাজিয়ে 5 শিলে অবিচল বুদ্ধ শরণাগত এক মনে জপ করে যান শুধু তার প্রিয় নাম। আচমকা সামনে তার মাথায় কাটার মালা, হাত পায়ে রক্তের দাগ দিয়ে দৈব পুরুষ এক মৃত ভেসে করেন সবার। ডাকছিলে বুঝি? বৌদ্ধ নারের মাথা, কর্তব্য না, সাক্ষ্যমণিকে ছাড়া আর কারো বানা আমি করি না স্বীকার, দূর হয়ে যাও। পলক ফেলতে নিয়ে পুরুষের মানুষ, শুধু এক অপূর্ব গন্ধ। গুড ফ্রাইডের দিন গির্জায় প্রার্থনা সেরে আদ্যন্ত খ্রিস্টপ্রেমিক বাড়ি ফিরে পুনরায় কুস্কি করলেন অভিবাদন। মাথা তুলে দেখলেন সামনে অনিন্দকান্তি বৌদ্ধ শ্রমণ, পরনে গেরুয়া চির, অর্থ নিমিলিত চোখে তার দিকেছে। হেসে বললেন, তুমি সারাদিন ধরে শরীর রাখছ আমার। অসম্ভব, খ্রিস্টান চলে যান, যিশু ছাড়া আর কোনো প্রভুকে বুঝি না, যাও তো ভিখারি। আবার তাকে তিনি আরেই আবার বড়জোড়া শুধু তার সুগন্ধ ছড়ানো। রাত্রি ও দিনহীন কালাতীত মাত্রায় ফেরার আগে ঈশ্বর বলে যান পৃথিবীর কানে, এসেছিলাম কিছু বিশ্বাসীর সন্ধান। কেউ নেই, ধর্ম করেছে মানুষকে দেখি আস্তিক ছত্রতে ঘোর নাস্তিক। অনন্ত ছায়াপথে উন্নত নক্ষত্রকুল প্রার্থনা শুরু গায়, ঠিক ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ জানাই আর্যতীর্থ মহাশয়কে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বিশিষ্ট গদ্যকার শুভেন্দু দত্ত মহাশয়কে। নমস্কার। আমার মুশকিলটা হলো যে আমার দুই পাশে দুই প্রবল মেধাবান কবি, মাঝখানে আমি একা পড়ে গিয়ে খুবই বেকায়দা অবস্থা, কারণ আমি কবিতা লিখতেও পারি না, বলতেও পারি না। যাই হোক, আমি আজকে এখানে এসেছি। আমার মনে হচ্ছে যে আমার মতন লোকেরও খানিকটা প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে যে
কেউ তো শুনবে। এই যে দুজন কবিতা বললেন, কি অসামান্য লেখেন। জয়াশিসের কবিতা আমি পড়ি, একদম রঙিন কবিতা, একদম মনে হয় খুব ইমাজিনেশন নিয়ে কেউ বসে বসে ছবি আঁকছে। আর জ্যোতির তো অতটা পড়িনি, কিন্তু কিছু কিছু পড়েছি। কবিতাগুলোর মধ্যে খুব সততা আছে, খুব ব্লান্টলি সততাটা বলেছেন, কিন্তু খুব উজ্জ্বলভাবে। তো যাই হোক, এই যে আক্ষরিক পত্রিকাটি, এটি সত্য পত্রিকা, 4 বছরের পত্রিকা। আমি প্রথমে পত্রিকাটি মানে এই গ্রুপের সন্ধান পাই যখন এরা একটা ইভেন্ট করেছিলেন। সেটা খুব সম্ভবত ছিল যে ছোটদের জন্য লেখা গল্প, এরকম কিছু একটা ইভেন্ট ছিল। তখন আমি প্রথমে এখানে বসে বসে পড়ি। আজকে দিব্যেন্দু ধরের সাথে আলাপ হলো, উনিও লিখেছিলেন, আমি ওনার লেখাটা পড়েছিলাম। তো যাই হোক, এই গ্রুপের সাথে যুক্ত হয়ে আমি দেখলাম যে এখানে তো অসম্ভব মেধাবান কিছু লোক রয়েছেন। তার সাথে যেটা রয়েছে যে মডারেটর বা অ্যাডমিনিস্ট্রেশন যারা কমেন্ট লেখেন, সেই কমেন্টগুলো বড় সুন্দর লেখেন। মানে ধরুন আমার মতন বুড়ো লোক, তার লেখাটাও বেশ আমাকে উৎসাহ দিয়ে বলছে, বেশ লিখেছেন, আরও লিখুন, ভালো লিখুন। তো আমার মনে হয় যে এই যে আমরা একটা অশান্ত সময় দাঁড়িয়ে রয়েছি, অবশ্য শান্তির সময় কবেই বা ছিল, চিরকালই অশান্তির সময়। আর এই অশান্তির সময় বলেই এই ছোট ছোট গ্রুপ যারা লিখছে, বা ছোট ছোট গ্রুপ যারা লিটল থিয়েটার করে যাচ্ছে দাঁত চিপে, এই লোকগুলো তো একটু আলাদা হয়। এই লোকগুলো ঠিক নর্মাল লোক হয় না, এদের মধ্যে প্রতিভা আছে, খ্যাতির মোহ নেই। কেন কাজ করে, কি করে ভগবান জানে, কিন্তু ভিতরে একটা ওই প্রথম গানটা করলেন না, সকল ধর্ম বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, তো ওই ভালোটায় মানে এদের এসেন্সের মধ্যে ওই ভালোটা খুব বেশি রয়েছে, এবং ওরা সেই কাজটাই করছে, সেই কাজটাই ছড়িয়ে দিতে চাইছে। আক্ষরিক একটা নতুন পত্রিকা, 4 বছরের পত্রিকা, 4 বছরের মধ্যেই সে এই ফেসবুকের গণ্ডি ছেড়িয়ে সে কমার্শিয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করতে চাইছে। কমার্শিয়ালাইজেশন ছাড়া একটা পত্রিকা টিকে না, কারণ যতই ভালো লিখুন না কেন, কেউ যদি সেটা না পড়লো, যদি সেটা অ্যাকসেপ্টেড না হলো, তাহলে সেই লেখাটা হারিয়ে। তো ওনারা সেই চেষ্টাটা করছেন, আমি ওনাদের এই চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। এটা করতে গেলে অনেক নিষ্ঠা লাগে, অনেক ত্যাগ লাগে, অনেক নিষ্ঠা লাগে, অনেক কী বলবো, অধ্যাবসায় লাগে। তো যারা এই গ্রুপটাকে যারা ম্যানেজ করছেন, তাদেরকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি এরকম একটা প্রচেষ্টার জন্য। আর এই সময় দাঁড়িয়ে মানে যখন মনে হচ্ছে সারা পৃথিবী পাগল হয়ে গেছে, কে যে কোথায় কী করছে তার কোনো খুঁজে পাওয়া যাচ্ছে, কোথায় কথা বলবো না তাও বুঝতে পারি না, কারণ সব কথাই এত কন্টেনশিয়াস ইস্যু, সেখানে চেনা লোকেরা সব অচেনা হয়ে যাচ্ছে। নিজেই ভাবি যে কী জানি, আমিও কি মানে ডিসিশনহীনতায় ভুগি। তো যাই হোক, এরকম সন্ধিক্ষণ বলেই আর কি এরকম পত্রিকা আরও বেশি দরকার রয়েছে, যারা মানুষের ভিতরে যে এথেন্সটুকু রয়েছে সেটা অবশ্যম্ভাবীভাবে পজিটিভ এসেন্স। মানে যখন আমরা লিখবো বা ভাববো, চিন্তা করবো, কাউকে খতম করে দেবো এই চিন্তাটা না করে কোনো কিছু তৈরি করবো, কাউকে নিচ থেকে তুলে ধরবো, এটাই যে কোনো মানুষের ইচ্ছা। এবং কবি শিল্পী যারা হয় তারা সেটাকে আরও তাদের কল্পনা দিয়ে সামনে প্রেজেন্ট করেন, চোখের সামনে একটা রঙিন স্বপ্ন থাকে, একটা শাস্ত্রীয় সঙ্গীতের মতন একটা অদ্ভুত সঙ্গীত থাকে। গাছে ফুল ফুটলে যেরকম লাগে একটা অনুভব হয়, তো সেই অনুভবটা যতক্ষণ মানুষের মধ্যে থাকবে, মানুষের সুকুমার প্রবৃত্তি থাকবে, উঁচু ডেমি থাকবে না। এইটুকুই আমার বলার ছিল, এর বিষয়ে আমি ভালো বলতেও পারি না, এইটুকুই বললাম। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জানাই শুভেন্দু দত্ত মহাশয়কে। আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত শুভক্ষণ আগত। তিল তিল করে লালন করা এক চারা গাছের আজ আকাশে চোখ মেলে তাকানোর দিন, আত্মবিশ্বাসে ভর করে নিজেকে মেলে ধরার দিন, আর আপনাদের ভালোবাসা মেখে আরও এক নতুন স্বপ্নের পথে এগোনোর দিন। আক্ষরিক সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন পর্ব আমরা শুরু করব। মোড়ক উন্মোচন পর্বে মঞ্চে উপস্থিত প্রধান অতিথিদের সঙ্গে আমরা ডেকে নেব আমন্ত্রিত লেখকবৃন্দকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় শুভব্রত বসু, বাপ্পাদিত্য দাস, সুনেত্রা সাধু, দেবলীনা,
সন্দীপ মুখোপাধ্যায়, সঞ্জয় সাহা এবং অরিজিৎ বাগচি মহাশয়কে। আমন্ত্রিত লেখকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পত্রিকার আমন্ত্রিত লেখক যারা বিশেষ সমস্যার জন্য আজ এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু দূর থেকে যারা আমাদের জন্য শুভকামনা পাঠিয়েছেন, তারা হলেন শ্রী অজিতেশ নাগ, অনিমেষ বৈশ্য, সুমন সেনগুপ্ত, হৈমন্তী ভট্টাচার্য এবং অর্ণব মুখোপাধ্যায়। এই শুভ মুহূর্ত আক্ষরিক পরিবারের দীর্ঘ প্রতীক্ষার ফল। আর যেই দুজন মানুষের অক্লান্ত পরিশ্রম, নিরলস সাধনা আজ এই মুহূর্তটুকুর অনুভব আমাদের ছোঁয়ার সুযোগ করে দিয়েছে, মঞ্চে ডেকে নেব এবার তাদের, তথা আক্ষরিক সাহিত্য পত্রিকার প্রধান দুই সম্পাদিকাকে। মঞ্চে ডেকে নেব আক্ষরিক সাহিত্য পত্রিকার এমন এক সম্পাদিকাকে যার কলমের ছোঁয়ায় ফেলে আসা দিনের হলুদ স্মৃতি মুহূর্তে রং মেখে জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই অনুমান করছেন, মঞ্চে ডেকে নিচ্ছি গদ্যকার শ্রীমতী ইলোরা চট্টোপাধ্যায়কে। মঞ্চে ডেকে নিচ্ছি সাহিত্য গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন, জীবনমুখী গল্পের অন্যতম লেখক শ্রীমতী নবমিতা বিশ্বাসকে। আরও যে দুজন মানুষ না থাকলে আক্ষরিক সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যার যাত্রাপথে আসা অজস্র বাধা পেরিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানো অসম্ভব হতো, এবার মঞ্চে ডেকে নেব তাকে। মঞ্চে ডেকে নিচ্ছি অ্যাডমিন পার্থ প্রতিম পাঠককে এবং সঙ্গে ডেকে নিচ্ছি আক্ষরিক সাহিত্য গ্রুপের অন্যতম অ্যাডমিন রূপা মুখার্জিকে। আক্ষরিক অভ্যন্তরীণ গ্রুপের যে সমস্ত সদস্য পত্রিকায় লিখেছে, এবার তাদের মঞ্চে ডেকে নেওয়ার পালা। মঞ্চে ডেকে নিচ্ছি মডারেটর নবীন মুখার্জি, রিমা চক্রবর্তী, সম্পৃক্তা লোড বেড়া এবং রূপান্বিতা রায়কে। মোড়ক সহ পত্রিকাগুলি সবার হাতে তুলে দিচ্ছেন মডারেটর পায়েল মুখার্জি। প্রধান অতিথিদের অনুরোধ করব মোড়কগুলি খুলে পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ পর্ব শুরু করতে। মুহূর্ত আক্ষরিক পরিবারের স্বপ্নের মুহূর্ত, এমন একটা মুহূর্ত প্রেমবন্দী হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ জানাই। আমন্ত্রিত লেখকদের অনুরোধ করব দর্শক আসনে গিয়ে নিজের আসন গ্রহণ করতে।
আক্ষরিক পরিবার ক্ষুদ্র থেকে বৃহৎ হয়েছে, আর আমরা একটু একটু করে মনের মধ্যে লালন করেছি প্রথম দিন থেকে দেখা সেই স্বপ্ন। আপনাদের কলমের ওপর ভরসা করে আক্ষরিক পরিবারের লেখা আহ্বান বিজ্ঞপ্তিতে আমরা বিপুল সাড়া পেয়েছিলাম। অসংখ্য সমৃদ্ধ লেখার মধ্যে সিন্ধুতে বিন্দু খোঁজার মতোই যোগ্য লেখাগুলির বাছাই পর্ব যথেষ্ট কঠিন ছিল। দুই সম্পাদিকার নিরলস শ্রমে আমরা সেই পর্ব পেরিয়ে এসেছি। আরও কিছু যোগ্য লেখা আমরা স্থান দিতে পারিনি আমাদের পত্রিকাতে, একান্তই প্রথম সংখ্যার সীমিত পৃষ্ঠা সংখ্যার জন্য। আমরা এই সীমাবদ্ধতার জন্য দুঃখিত। আমরা আপ্লুত আপনারা এভাবে এগিয়ে এসেছেন। আমরা কৃতজ্ঞ তাদের কাছে যারা তাদের মূল্যবান লেখা ভরসা করে তুলে দিয়েছেন আমাদের মতো এক নতুন পত্রিকার হাতে। এছাড়া আমাদের মতো একটা নতুন গ্রুপের এমন পদক্ষেপে সাহায্য করেছেন যে প্রকাশনা, আমাদের অসীম কৃতজ্ঞতা তাদের প্রতিও। অসংখ্য ধন্যবাদ জানাই শালিধান প্রকাশনা এবং প্রকাশক তন্ময় দে মহাশয়কে। আমন্ত্রিত লেখকদের পাশাপাশি আমরা এবার সম্মান জানাবো মনোনীত লেখকদের। সোশ্যাল মিডিয়ার পত্রিকার বিজ্ঞাপনের পর প্রায় 350 গল্প কবিতা জমা পড়েছিল আমাদের ইমেলে। সেখান থেকে বেছে নেওয়ার পর যে কয়েকজন লেখকের গল্প বা কবিতা আমাদের পত্রিকা অলঙ্কৃত করেছে, এবার সৌজন্য সংখ্যা দেওয়ার পালা তাদের। মঞ্চে ডেকে নিচ্ছি সেই সব গুণী লেখকদের। প্রথমে মঞ্চে ডেকে নেব সুব্রত চৌধুরী, গৌরব রায় এবং পিয়াসী সিংহ রায়কে। সৌজন্য সংখ্যা তুলে দিচ্ছেন গৌরব রায়ের হাতে। এবার সৌজন্য সংখ্যা তুলে দেওয়া হলো সুব্রত চৌধুরী মহাশয়ের হাতে। এরপর ডেকে নেব তাদের যারা সৌজন্য সংখ্যা তো পাবে। শ্রেয়া মুখার্জির হাতে সৌজন্য সংখ্যা এবং সম্মাননা তুলে দিচ্ছেন আর্যতীর্থ মহাশয়। সেরা সাহিত্য সম্মান এবং স্বর্ণ কলম সম্মাননা বিজয়ী পত্রিকার মনোনীত লেখক সুব্রত হালদারকে। বিশিষ্ট কবি সুব্রত হালদারের হাতে সৌজন্য সংখ্যা এবং সম্মাননা তুলে দিচ্ছেন জয়াশিস ঘোষ মহাশয়। এবার মঞ্চে ডেকে নিচ্ছি রঘু কলম সম্মাননা, মাসের সেরা সাহিত্য সম্মাননা এবং সৌজন্য সংখ্যা প্রাপক ইমন অর্ণব মুখোপাধ্যায়কে। ইমন অর্ণব মুখোপাধ্যায়ের হাতে সৌজন্য সংখ্যা তুলে দিচ্ছেন সুরেন্দ্র দত্ত মহাশয়। এবার মঞ্চে ডেকে নিচ্ছি রঘু কলম সম্মাননা বিজয়ী এবং সৌজন্য সংখ্যার প্রাপক সবুজ পরিমল মহাশয়। সবুজ পরিমল মহাশয়ের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন আর্যতীর্থ মহাশয়।
এবার মঞ্চে ডেকে নেব রৌপ্য কলম সম্মাননা, মাসের সেরা সাহিত্য সম্মাননা এবং সৌজন্য সংখ্যার প্রাপক দিব্যেন্দু ধর মহাশয়। দিব্যেন্দু ধর মহাশয়ের হাতে সৌজন্য সংখ্যা তুলে দিচ্ছেন জয়াশিস ঘোষ মহাশয়। এবার মঞ্চে ডেকে নেব মাসের সেরা সাহিত্য এবং সৌজন্য সংখ্যার প্রাপক শ্রী অভিষেক দত্ত মহাশয়। অভিষেক দত্ত মহাশয়ের হাতে সৌজন্য সংখ্যা তুলে দিচ্ছেন শুভেন্দু দত্ত মহাশয়। এরপর সেরা সাহিত্য এবং সৌজন্য সংখ্যার প্রাপক শ্রী শ্যামাপ্রসাদ সরকার মহাশয়, কিন্তু বিশেষ অসুস্থতার কারণে তিনি আজ উপস্থিত হতে পারেননি। আমরা ডাকযোগে তার সম্মাননা পৌঁছে দেব। এবার মঞ্চে ডেকে নেব এমন একজন লেখককে যিনি আমাদের পত্রিকার আমন্ত্রিত লেখকের একজন এবং তিনি মাসের সেরা সাহিত্য বিজয়ী। তাই সুনেত্রা সাধু মহাশয়কে আরেকবার মঞ্চে আসতে অনুরোধ করছি। সুনেত্রা সাধুর হাতে সৌজন্য সংখ্যা এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আর্যতীর্থ মহাশয়। সৌজন্য সংখ্যা প্রদান পর্ব সমাপ্ত হলো। এবার আক্ষরিক গ্রুপের মাসের সেরা সাহিত্য এবং গ্রুপ আয়োজিত ইভেন্টের স্বর্ণ এবং রৌপ্য কলম বিজয়ীদের সম্মাননা প্রদানের পালা। মঞ্চে আসতে অনুরোধ করছি স্বর্ণ এবং রৌপ্য কলম সম্মাননা বিজয়ী সুদীপ্তা চক্রবর্তী মহাশয়কে। সুদীপ্তা চক্রবর্তীর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন শুভেন্দু দত্ত মহাশয়। এরপরে স্বর্ণ কলম ও সেরা সাহিত্য সম্মাননা বিজয়ী অপর্ণা রায় দাসকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রীমতী অপর্ণা রায় দাসের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন কবি জয়াশিস ঘোষ মহাশয়। এরপরে রৌপ্য কলম সম্মাননা বিজয়ী শ্রীমতী রূপশ্রী মল্লিককে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। রূপশ্রী মল্লিকের হাতে সম্মাননা তুলে দেবেন জয়াশিস ঘোষ মহাশয়। এরপরে স্বর্ণ কলম ও মাসের সেরা সাহিত্য সম্মাননা প্রাপক শ্রী শুভজিৎ সিংহ রায়। শুভজিৎ সিংহ রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুভজিৎ সিংহ রায়ের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন আর্যতীর্থ মহাশয়। এরপরে স্বর্ণ কলম সম্মাননা প্রাপক শ্রীমতী সুনন্দিনী ঘোষ। সুনন্দিনী ঘোষের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন শ্রী শুভেন্দু দত্ত মহাশয়। এরপরে রৌপ্য কলম সম্মাননা প্রাপক অর্পিতা ভৌমিক মজুমদার। অর্পিতা ভৌমিক মজুমদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্পিতা ভৌমিক মজুমদারের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন শুভেন্দু দত্ত। এরপরে রৌপ্য কলম সম্মাননা বিজয়ী শ্রী দেবাংশু মজুমদার মহাশয়। দেবাংশু মজুমদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেবাংশু মজুমদারের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন
জয়াশিস ঘোষ। এরপর মাসিক সেরা সাহিত্য সম্মাননা বিজয়ী শ্রী উদ্দীপক গঙ্গোপাধ্যায়। উদ্দীপক গঙ্গোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উদ্দীপক গঙ্গোপাধ্যায় অনুপস্থিত। এরপরের রৌপ্য কলম সম্মাননা রুমা ভট্টাচার্য। তিনি বিশেষ কারণে আজ উপস্থিত হতে পারেননি। আমরা তার সম্মাননা ডাকযোগে পৌঁছে দেব। এরপর এমন দুজন মানুষকে ডেকে নেব যারা একসময় সদস্য থাকলেও বর্তমানে আক্ষরিক অভ্যন্তরীণ কমিটির সদস্য থাকাকালীন তাদের অর্জিত পুরস্কার তুলে দেব তাদের হাতে। মঞ্চে ডেকে নিচ্ছি স্বর্ণকলম এবং সেরা সাহিত্য সম্মাননা বিজয়ী রূপান্বিতা রায়কে। এবার মঞ্চে ডেকে নেব স্বর্ণকলম এবং রৌপ্য কলম সম্মাননা বিজয়ী সম্পৃক্তা লোধ বেড়া। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী শুভেন্দু দত্ত মহাশয় আমাদের মাসের সেরা সাহিত্য সম্মানে সম্মানিত। আর্যতীর্থ মহাশয়কে অনুরোধ করব সম্মাননা পত্রটি তার হাতে তুলে দিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ একটি মুহূর্ত, ফ্রেমবন্দি হয়ে থাক। ধন্যবাদ জানাই। আক্ষরিক তার শুরুর দিন থেকেই লেখকের সঙ্গে পাঠকের বোধের ওপর দিয়েছে অধিক গুরুত্ব। পাঠকের মূল্যবান মতামতের ওপরে দাঁড়িয়ে আজকের বৃহত্তর আক্ষরিক পরিবার। এবার তাই পাঠক সম্মাননা প্রদানের পালা। পাঠক সম্মাননা বিজয়িনী শ্রীমতী জবা ঘোষ মহাশয়া। জবা ঘোষ আজ অনুপস্থিত। তার পরিবর্তে পাঠক সম্মাননা গ্রহণ করবেন শ্রী সবুজ পরিমল মহাশয়। জবা ঘোষের পাঠক সম্মাননা পত্রটি সবুজ পরিমলের হাতে তুলে দিচ্ছেন জয়াশিস ঘোষ মহাশয়। এরপরের পাঠক সম্মাননা প্রাপক গোপা চক্রবর্তী। তিনি বিশেষ অসুস্থতার কারণে আজ উপস্থিত হতে পারেননি। এরপরের পাঠক সম্মাননা শ্রীমতী রুচিরা রায়। রুচিরা রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রীমতী রুচিরা রায়ের হাতে সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন আর্যতীর্থ মহাশয়। এরপরে পাঠক সম্মাননা প্রাপক শ্রী মানস পাল মহাশয়। মানস পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মানস পালের হাতে সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন আর্যতীর্থ মহাশয়। এরপরে পাঠক সম্মাননা প্রাপক শ্রী দেবাশিস রায় মহাশয়। দেবাশিস রায় অনুপস্থিত। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হলো। এখন আমরা সামান্য চা পানের বিরতি নিয়ে নেব। বাইরে সামান্য চা পানের ব্যবস্থা রয়েছে। সবাইকে অনুরোধ করব স্টল থেকে চা সংগ্রহ করে নিতে। সেখানেই আমাদের সাহিত্য পত্রিকার একটি স্টল আছে। দর্শকদের অনুরোধ করব পত্রিকাটি একবার অন্তত হাতে নিয়ে দেখার এবং ভালো লাগলে সংগ্রহ করার। কিছুক্ষণ পর আমরা ফিরব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ।
কাজ নেই। শুধু আক্ষরিকে প্রচার করা না না ইয়েতেও রাখতে হবে, কলেস্ট্রিকে রাখতে হবে। সব গ্রুপের প্রচার। সুকুদার দোকানে রাখো না, সুকুদা তো খুব হেল্পফুল এসব ব্যাপারে। সুকুরঞ্জনদার দোকানে রাখো ওই, হ্যাঁ ও আরে সুকুরঞ্জনদার সুকুরঞ্জনদার দোকানে থাকলে না, একটা জায়গাতে থাকলে তোমার অনেক সার্কুলার হিসাব করে করতে হবে। ওর থেকে ক্লাস নিও, তো এটা পড়াশোনাও চালাচ্ছে সাফল্যের সঙ্গে। নাম্বার অফ বুকস বাড়াতে হবে, সেটা বেচতে হবে। কোনো পত্রিকা সেরকমভাবে, আমি জ্ঞান দেওয়ার কথা না, যে কোনো পত্রিকা মিনিমাম 500 কপি না বেচলে তার বেচতে হবে। আমরা শুরু করতে চলেছি একটি মনোগ্রাহী নৃত্যানুষ্ঠান। দশাবতার বিষ্ণুর 10 প্রধান অবতার। বৈষ্ণব দর্শনের কোনো বিশেষ উদ্দেশ্যে মর্তে অবতীর্ণ পরম সত্তাকে অবতার নামে অভিহিত করা হয়। বিষ্ণুর 10 মুখ্য অবতারের সমষ্টিগত নামই দশাবতার। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজমহং পরিত্রাণায় হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের পতন এবং পাপের বৃদ্ধি ঘটেছে, তখনই শ্রী বিষ্ণু পৃথিবীতে নিজেকে প্রকাশ করেছেন। ধার্মিকদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্মের নীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি যুগে যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। গরুড় পুরাণেও এই 10 অবতারের উল্লেখ আছে। তারা হলেন যথাক্রমে মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। দেব সমূহকে উদ্ধারকারীকে, জগতের ভার বহনকর্তাকে, পৃথিবীকে উত্তীর্ণ করেছেন যিনি, তাকে, দৈত্যের হননকারীকে, বলির সাথে ছলনাকারীকে, ক্ষত্রিয়ের বিনাশকারীকে, রাবণ বিজেতাকে, কর্ষণকারীকে, করুণাময়কে, ম্লেচ্ছ নিধনকারীকে, 10 রূপ ধারণকারী কৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের নিবেদনে সেই 10টি অবতারকে ওড়িশি নৃত্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন যারা, তারা হলেন অমৃতা চক্রবর্তী, অস্মিতা ব্যানার্জি এবং দেবাংশী বাগচি। তাল, ঝম্পক ও রাগ শুদ্ধ কল্যাণের মাধ্যমে এই নৃত্যের গুরুশ্রী মুরলীধর মাঝি।
আমি করুণা রায় চট্টরাজ। আমার অগ্রজা প্রতিম ইলোরা চট্টোপাধ্যায় দিদির এবং আমার বাল্যবন্ধু নবীন মুখার্জির হাত ধরে আমি আক্ষরিক পরিবারের সদস্য হই। যোগেশ মাইন হল কলকাতা থেকে একটি অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত হল। সেখানে আক্ষরিকের এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আক্ষরিক পরিবারের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং তাতে আমাকে একক শ্রুতি নাটক পরিবেশনের অনুমতি দেওয়াতেও আমি পরিচালন মণ্ডলীর কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সম্মুখে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, আক্ষরিক পরিবারের সমস্ত সদস্যকে শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণম্য প্রণাম। শুরু করছি আমার আচার্য শ্রী সৌমিত্র বসুর লেখা নাটক বিষ্ণুপ্রিয়া। আমার দু চোখে জল নেই, শুধু জ্বালা, সাপে কাটার মতো জ্বালা। সেই জ্বালা নিয়ে আমি তাকিয়ে আছি ওই খড়ম চূড়ার দিকে। মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। কি করা উচিত ছিল আমার? না, আমি তো সামান্য মেয়ে মানুষ, উচিত অনুচিত আমি কি বুঝি? কথাটা দাঁড়িয়ে আসার পর কি হতে পারত? ওই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতেই আমার সব জ্ঞান মুক্ত হয়ে যেতে পারত। কত পড়ে গেলাম মাটিতে, শব্দ শুনে মা ছুটে এলেন, তিনিও ছুটে এলেন। না, এমনটা তো ঘটেনি। শুধু ঘটতে পারত এই কথা ভেবেই লজ্জায় সারা শরীরে কাঁটা দিল আমার। খুব আস্তে আস্তে দেয়াল ধরে ধরে ঘরে এসে বিছানায় বসলাম। এই সেই সজ্জা যা আমি প্রতিদিন তার জন্য সাজাই, সুন্দর করে ফুল দিয়ে, অগুল দিয়ে। কিন্তু রোজ তিনি আসেন না। যদি বা কোনোদিন এলেন, পা এলোমেলো পড়ছে, দু চোখ লাল, সেখান দিয়ে জল গড়িয়ে পড়ছে, তখন তার কাছে যেতে ভয় করে। তিনিও তো আমার দিকে ফিরে তাকান না। আপন মনে কি যে বলেন আমি সেই বুঝতেই পারি না। এমনটা যে হবে তা তো কখনো ভাবিনি। বাবা মা আমাকে তো কিছু বলেননি, বলার কথাও নয়, নিজেরাই যা ঠিক করেছিলেন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যেটুকু জানা, তারা এসে খুঁটিয়ে নিয়ে আমাকে বলে গেল, সবার করে জন্ম নিয়েছিল, আমার চাকরি ঠাকুরের মতো রূপ, অত দূর। শুনতো অত বড় পণ্ডিত নাকি গোটা নবদ্বীপে আর খুঁজে পাওয়া যাবে না। ছাত্রদের নিয়ে যখন উড়িয়ে উড়িয়ে হেঁটে যায়, মনে হয় স্বয়ং মত বুঝি নেমে এসেছেন। শুনে অন্য কেউ বুঝি উত্তর দিল, মা তা কি এলা, আমাদের বিষ্ণু বুঝি কিছু কর। হ্যাঁ, ওই নিমাই পণ্ডিত মস্ত পণ্ডিত হতে পারে, কিন্তু আমাদের মেয়েও তো সেই ছোট্টবেলা থেকে পুঁথি পড়ে পড়ে বড় হলো। কথাটা মিথ্যে নয়, খুব মিথ্যে নয়। আমার বাবা, তিনি হলেন পণ্ডিতদের মধ্যে সেরা পণ্ডিত, সনাতন মিশ্র। তার কাছে দূর দূরান্ত থেকে ছেলেরা সব পড়তে আসতো। বাবা তাদের বেদ, বেদান্ত, ন্যায়শাস্ত্র সব
ব্যাখ্যা করে শোনাতেন। আর আমি দরজার আড়ালে বসে বসে তাই শুনতাম। ঘরের ভেতরে চোখ দেবার কোনো উপায় ছিল না। ছাত্রদের কেউ মুখ দেখে ফেললে মহাপাতক হবে। কিন্তু নিজেকে লুকিয়ে রেখে শুনতে তো কোনো বাধা নেই। কি জানি বাধা আছে কিনা, বাবা তো কখনো বারণ করেননি। বরং মা যখন হাসতে হাসতে বলতেন, আপনার পাঠ শুনে শুনে মেয়েও তো দিতে ধরে হয়ে উঠল, তখন মুচকি মুচকি হাসতেন। সেই যে কালিদাসের গল্প আছে না, পাথরের উপর জলের পাশে ঘষতে ঘষতে পাথরও হয়ে যায়, বাবার মুখে নিত্যদিন সব কথা শুনতে শুনতে আমিও অনেক কিছু জেনে ফেলেছিলাম। তাই ঈশ্বর সঙ্গে সম্বন্ধ নিয়ে এলো ঘটক ঠাকুর। তার নাম আমি আগেও শুনেছি, বাবার মুখে শুনেছি, বাবার কাছে যারা পড়তে আসতো তাদের মুখে শুনেছি। পণ্ডিত, তার কথা তো এই নবদ্বীপের সবাই জানে। তিনি আমার বর হবেন এমন নামই মানুষ ভাবলে বুকের মধ্যে শিশির করে ওঠে। একটুখানি যা ঘুম রোজও পড়ে, সে আর কি হবে, সোনার আংটি আবার টেরার দেখা। না, সত্যি বলবো, রোজ বলে শুনে আমার কিছু মনে হয়নি। আমার আগে একজন দিদি ছিলেন, এই তো শুনেছি কাকে সাপে বসেছিল। কি আর করার আছে, মেয়ে মানুষের কপাল, স্বামী সুখ ভোগ করতে পারল না, বিয়ে ঠিক হলো। আচ্ছা, সাপের ছুটলো কি খুব কষ্ট? পায়ে ছুটলো, তারপর যখন সেই বিষটা সারা দেহের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তখন কেমন হয় জানা করে, কেমন জানা। রাত্রির বেলা শুয়ে শুয়ে এসব ভাবতাম, ভাবতে ভাবতে বুকের মধ্যে খুব কষ্ট হতো। পাশে শুয়ে আছে মা, ভেঙে উঠে বসতো, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? না মা, কিছু না তো। মা মুখে মাথায় হাত বুলিয়ে দিত, সার সার এই করে দিন কাটছিল। বিয়ের দিন চলে গেল। যেদিন বিয়ে করতে এলে, মা কি ধুমধাম, কি বাজনা বাজতি, কত যে লোক, একেবারে আমাদের এই ছোট্ট উঠোনখানিতে যেন বন্যার জলের মতো ঢুকে পড়লো। না, বরযাত্রীরা যা সব হ্যাংস্থা করে তার কিছুই করেনি তারা। বাবা মাকে এক ফাঁকে বলেছিলেন, আমি শুনে ফেলেছিলাম। তবে আমোদ করেছিল খুব। আমি তো সেজে গুজে ঘরের মধ্যে বসে যখন আমাদের শব্দ শুনি, তখন আমার বুকের ভেতরে থরথর করে, দেহ বিবশ হয়ে আসে। কেমন ভাবে আমি তার পানে চাইব। আচ্ছা, আমাকে দেখে আপনার পছন্দ হবে তো? তারপর সব এওরাই আমাকে ছাগলা তলায় নিয়ে যাবার জন্য পান পাতা ভাগ করে তাকালো। তুমি আমার স্বামী, বড় বড় চাঁচল কেশ, মুখখান থেকে আরো যেন ছলকে উঠছে, চোখ দুটি মেলে আমার দিকে তাকিয়ে আছে, মুখে হাসি, যেন বলছেন আজ থেকে তোমার সব ভার আমার। চারপাশে কত কি হচ্ছে, ইউরানি দিচ্ছে, সব পাচ্ছে, সব আমার বিস্মরণ হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি, অন্তকার। হঠাৎ মুশকিল তো পঞ্চাননী ঠাকুমার গলার আওয়াজ
বলছে দিয়েছিস রে চুরি, চোখের বাঞ্জা মেরেছিস, সারা জীবন তোর পোষা ভেড়া হয়ে পেল বলি এবার চোখটা নাও না। কি হচ্ছে কি হচ্ছে, তখনই চোখ নামিয়ে নিলাম। ঘাম হচ্ছিল, পঞ্চায়েত থাকতো আমাকে সামনের জন্য কিনা জানি না, বলল তা আমার নাতনিরা দোষ কি বাচ্চা, আমাকে বলে বুকের মধ্যে কেমন করছে। বলি ও নাচ জামাই, কাল রাত্রিটা তুমি করো আমার কাছে থাকো কেমন। ঠাকুমা যেরকম কথা, হাসি মজা। পঞ্চাবনী ঠাকুমা কি বলেছিল, এমন নাকি দেখিয়েছিল যে সারা জীবন চোখ উপচে জল এলো, থাকলেন না তো, থাকতে পারলাম না তো। প্রথম থেকেই মনে হয়েছিল মানুষটা যেন কেমন অন্যরকম, আদর সোহাগ সব করে, কিন্তু তাতে যেন মন নেই। মন কোথায় না কোথায় উধাও হয়ে যায়। জিজ্ঞেসও করেছি সারাক্ষণ এত কি ভাবেন আপনি, হেসেছেন, উত্তর দেন। আমি জিজ্ঞেস করেছি দিদির কথা মনে পড়ে আপনার, হেসেছেন, কিন্তু আমি ঠিক টের পেয়েছি চোখের কোলে কেমন যেন মেঘের ছাড়ার মতো কি একটা পড়ে। তাকে ভালোবাসে, আমাকে ভালোবাসেন না? না, আমার রাগ হয়নি, অভিমান হয়নি, এই নিয়ে আমি কোনো কান্নাকাটি করিনি, শুধু আরো মন দিয়ে, আরো আমার সবটুকু দিয়ে আমি তার সেবা করেছি। অতীত দেবতা, এই হলো আমার সেই দেবতার পুজো। তিনি সে পুজো নিয়েছেন, সে যেন দেবার জন্যই নেওয়া, আমি মেনে নিয়েছি। কি আর করবো, এই আমার ভাগ্য। সেবার গয়াধামে গেলেন শ্বশুরমশাই নামে পিণ্ড দিতে, ফিরে আসতে আসতে সে কতদিন, আর সেই দিনগুলো যে কিভাবে কেটেছে আমার মায়ের। কেউ কিছু বলতাম না, কিন্তু বুঝতে তো পারতাম দুজনেরই মন চাপন হয়ে আছে। যেদিন ফিরে এলে আগে থেকেই তো খবর এসে গেছে, তোমার ছেলে ফিরে এসেছে গো। মা কথা করছেন, আমি যেন কিছুই হয়নি এমন মন করে সংসারের সব কাজ করছি, আর সে কাজে বারবার ভুল হচ্ছে, আর লজ্জায় মরে যাচ্ছি। মা তো ঠিক পাচ্ছেন, কি ভাবছেন? তারপর সেই সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, মা ছুটে নেমে গেলেন উঠোনে, বুকে জড়িয়ে ধরে নিমাই নিমাই করছেন, আর আমি বুকের মধ্যে করছে, ভয় হচ্ছে সে শব্দ ওই উঠোন পর্যন্ত চলে যাবে বুঝি। আমি তো বউ, আমি তো দিনের আলোয় সবার সামনে, তার সামনে দাঁড়াতে পারি না। সারাদিন ঘরের মধ্যে বসে আছি, তিনি আসবেন, সকলের সঙ্গে সব কথা বলে রাত্রির বেলা আমার সামনে এসে দাঁড়াবেন। কি বলবো তাকে তখন আমি ভাবি, আর চোখের জলে মুখ ধুয়ে যায়। না, সেদিন রাত্রে তিনি ঘরে ফিরবেন না। কত কথা চলেছিল বুকের মধ্যে, মনে মনে কত কথা বলেছি, কেমন করে বলবো তা 1000 বার বংশ করেছি। ঘি ছাড়া প্রদীপের শিখা যেমন করে
আমার মন্ত্রীর সেই প্রদীপখানি তেমনি করে নিভে গেল। গয়া থেকে যিনি ফিরে এলেন তিনি অন্য মানুষ, বাড়িতে ফেরেনি না, সারা রাত বাইরে, নাকি শ্রীবাস ঠাকুরের বাড়িতে সারা রাত কীর্তন গান করেন। এর মধ্যে শুনলাম কাজী সাহেব কীর্তন বন্ধ করার হুকুম দিয়েছেন, আর তিনি নাকি লোকজন নিয়ে সেই কাজীর বাড়িতে গেছেন। আমি তো ভয়ে মরি। ঠাকুর, ঠাকুর আমার সর্বনাশ করো না ঠাকুর, ঠাকুর ওর যেন কিছু না হয় ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর মুখ রাখলেন, কিচ্ছুটি হলো না। কাজী সাহেব নাকি আদর করে তাকে ঘরে থেকে বসিয়েছেন, না সব কথা মেনে নিয়েছেন। বুঝছেন, এই নবদ্বীপে নদিয়ায় কীর্তন করায় কারোর কোনো বাধা থাকবে না। আমার স্বামী এমন একটা অসম্ভব কাজ করেছে। আমার স্বামী মাটিতে পা পড়তে চায় না। আসুন, আসুন একবার ঘরে, তাকে জিজ্ঞেস করবো। মা গো, এত সাহস কি ভালো? যদি সিপাহীরা আপনাকে কারাগারে ভরে দিত? না, বলা হয়নি আর। ঘরে তাকে পেলাম কোথায়, কিন্তু আজ যা শুনলাম, তিনি মায়ের পাশে বসে হাত দুটি ধরে বলছেন, মা গো, আমি সন্ন্যাস নেব বলে ঠিক করেছি, তুমি আমাকে অনুমতি দাও। সন্ন্যাস নেবেন? আমার ভাসুর ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন বলে শুনেছি, আবার তিনিও? মা কাঁদছে, হাহাকার করছে, বলে আমার 8টা ছেলে চলে গেছে, তোর দাদা সংসার ছেড়ে গেছে, আমি যে তোর মুখের দিকে তাকিয়ে সেই সব শোক সহ্য করেছিলাম রে। আরো কত কথা। শেষে মা বললেন, আমাকে না হয় বোঝালি, কিন্তু ওই এক ফোঁটা মেয়ে বিষ্ণুপ্রিয়া, তার তো কোনো আশাই পূর্ণ হলো না এই সংসারে। তাকে আমি কি বলবো রে নিমাই, কি বলে সান্ত্বনা দেব? তুই আমাকে বলে দে। তিনি বললেন, তাকে কৃষ্ণ নাম করতে বলো মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, মাটিতে পড়ে যাব নাকি। দেয়াল ধরে ধরে নিজের ঘরে এসে বসে আছি। কে কৃষ্ণ? আমি তো কোনো কৃষ্ণকে চিনি না, আমি শুধু তাকে চিনি। তার জায়গায় আমি অন্য কারোর নাম মনে আনতে পারবো না। করে তাকিয়ে আছি দেয়ালের দিকে, চোখে কোনো জল নেই, জল আসবে কোথা থেকে? বুকের ভেতরটা পুড়ে কালো অন্ধকার হয়ে গেছে যে। মা ডাকছেন আমাকে, আমি যাবো। তিনি সন্ন্যাস দেবার কথা বলবেন আমাকে, আমি তখনই ঘাড় নিয়ে হ্যাঁ বলবো। উনি চলে যাবেন, একটা পোড়া গাছকে পা দিয়ে মারিয়ে চলে যাবেন। কাছে কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু না। চলে গেলেন ঘর ছেড়ে। ঘরে শুধু আমি আর মা। বাবা মুখে কত শুনেছি, সংসার অনিত্য, নিত্য বস্তু একমাত্র তিনি কৃষ্ণ। তার ধ্যান করলে সব দুঃখ শোক দূর হয়ে যাবে। কিন্তু আমি পারবো না, পারি না তো। কৃষ্ণ হোক যে কেউ হোক, তার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। একা একা বিছানায় শুয়ে থাকি। হঠাৎ একদিন মনে পড়ে গেল দিদির কথা।
প্রথম পক্ষ কি যেন নাম ছিল, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া। তিনি লক্ষ্মীপ্রিয়া আর আমি বিষ্ণুপ্রিয়া। তাকে সাপে বসেছিল, আর আমাকে আমাকে কি বসেছিল? কৃষ্ণ কৃষ্ণ বসেছে আমাকে। সাপের দংশনের জ্বালা থেকে মরণ এসে দিদিকে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি কৃষ্ণ দংশনের জ্বালা থেকে কে বাঁচাবে আমাকে? কে আমাকে মরণ এনে দেবে? এর মধ্যে একদিন শ্রীবাস পণ্ডিত এলেন বাড়িতে। মাকে বললেন, মা, প্রভু আসবেন আপনার সঙ্গে দেখা করতে। প্রভু? হ্যাঁ, মহাপ্রভু। তিনি আসবেন। এলেন। তখন গভীর রাত, চারদিক নিশুতি। মা ঘরে শুয়ে আছেন। ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন তিনি, ভেতরে ঢুকবেন না। আমি ঘরেই বসেছিলাম। মা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন। আয় ভাবি, জন্মের শোধ শেষ দেখাটা দেখবি না? মা তিনি মুখোমুখি। আমি মায়ের পেছনে। পেছন থেকে টের পেলাম মাকে দূর থেকে প্রণাম করলেন। দূর থেকে মায়ের ছোঁয়াচ বাঁচিয়ে মা শুনলেন। এখন তার সামনে দাঁড়িয়ে আছে আমি। কিন্তু কে? ইনি কে? মাথা মোড়ানো সেই চাঁচল কেশ কোথায়? পরনে গেরুয়া পোশাক, পায়ে খড়ম। না, ইনি তো আমার স্বামী নন, কিছুতেই নন। হাঁটু গেড়ে বসে গলায় আঁচল দিয়ে প্রণাম করলাম। কতক্ষণ আমার সবটুকু প্রণাম তুমি নাও। তুমি আমার সেই বর। আমি তোমাকে চিনি, এই সন্ন্যাসীকে আমি চিনি না, চিনি না, চিনি না। মুখ তুললাম। সন্ন্যাসী নেই, কখন চলে গেছেন। সামনে পড়ে আছে খড়মটি। ওই খড়ম নিয়ে ঘরে এসেছি। ওই খড়মকে রোজ পুজো করি। সে করতে হয় বলে করা, কিন্তু যখন পুজো করি তখন মনের মধ্যে তাকে দেখি। চারপাশে হাসি, মজা, ওরা উড়ো দিচ্ছে, শাঁখ বাজছে, বড় বড় চাঁচল কেশ, মুখখানি থেকে আলো যেন ছলকে উঠছে। চোখ দুটি মিলে আমার দিকে তাকিয়ে আছেন, মুখে হাসি, যেন বলছেন, আজ থেকে তোমার সব ভার আমার। এমনি করে আরো কতদিন কেটে গেল। আমি আর সেই বিষ্ণুপ্রিয়ার মনে। মা চলে গেছে। এখন আমি একাই এই ঘর আগলে বসে আছি যক্ষী বুড়ির মতো। চুলে পাক ধরেছে, মুখে চামড়া চুলে পড়েছে। আজকাল হাঁটা চলা করতেও কষ্ট হয়। একদিন একজন মানুষ এলেন আমার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে? কেন? আমি কে? সেই মানুষ বললেন, ও কথা বলবেন না, আপনি দেবী। মহাপ্রভুর খড়ম পেয়েছেন আপনি। সেই খড়ম বুকে করে আপনি বেঁচে আছেন। দেখ, এই কি আর কোনো সাধারণ তাদের পক্ষে সম্ভব? টলতে টলতে ঘরে এলাম। আমি দেবী? আমি তো দেবী হতে চাইনি। আমি তো মানুষ, চেয়েছিলাম মানুষের ভালোবাসা পেতে। শুকনো কাঠের খড়ম নিয়ে আমি কি করব? পুজোর ঘরে বসে তাকিয়ে আছি খড়মের দিকে, চোখে জল নেই, কিন্তু জ্বালা করছে। সাপে দংশালে কি এমন জ্বালা
হয়, সাপের দংশালে কি এমন জ্বালা হয়? ধন্যবাদ জানাই করুণা রায় চট্টরাজকে। অনিচ্ছাকৃত একটি ত্রুটির জন্য আমরা মার্জনা প্রার্থী। আমরা একটি পাঠক সম্মাননা প্রদান করতে পারিনি। শ্রীমতী সুস্মিতা রায় ব্যানার্জিকে মঞ্চে ডেকে এবং পাঠক সম্মাননা গ্রহণের জন্য। শ্রীমতী সুস্মিতা রায় ব্যানার্জির হাতে পাঠক সম্মাননা পত্রটি তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আক্ষরিকের সভাপতি শ্রী পার্থপ্রতিম পাঠককে। উদ্দীপক গঙ্গোপাধ্যায়ের হাতে সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন পার্থপ্রতিম পাঠক। উদ্দীপক গঙ্গোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উদ্দীপক গঙ্গোপাধ্যায় কবিতায় মাসের সেরা সাহিত্য সম্মাননা দিতে। উদ্দীপক গঙ্গোপাধ্যায়ের হাতে সম্মাননা পত্রটি তুলে দিলেন পার্থপ্রতিম পাঠক। এবার বরণ করে নেওয়ার পালা শিল্পীদের। মঞ্চে আসতে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত শিল্পী শ্রীমতী সারণী ভট্টাচার্য। সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি নৃত্যবিশিষ্ট টিমের 3 সদস্য অমৃতা চক্রবর্তী, অস্মিতা ব্যানার্জি এবং দেবাংশী বাগচিকে। সারণী ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন সভাপতি শ্রী পার্থপ্রতিম পাঠক। সারণী ভট্টাচার্য কিছু কথা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছে। এই পরিবারের একজন আমি আজকে অনেক বছর ধরে কিন্তু যার হাত ধরে আমার এই আত্মীয়তে আসা দাদা আমরা সবাই সব আদরে আমাদের বন্ধু এবং এখন আমি এই পরিবারের জীবনের শেষই জানাতে পেলাম এই পরিবারের একজন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সারণী ভট্টাচার্যকে। এবার নৃত্য বিভঙ্গ টিমের অন্যতম সদস্য অমৃতা চক্রবর্তীকে বরণ করে নিয়েছেন শ্রী পার্থপ্রতিম পাঠক।
সদস্য অস্মিতা ব্যানার্জিকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী ইলোরা চট্টোপাধ্যায়। নৃত্যগৃহ টিমের অন্যতম সদস্য শ্রীমতী দেবাংশী বাগচিকে বরণ করে নিচ্ছেন ইলোরা চট্টোপাধ্যায়। এরপর মঞ্চে ডেকে নেব শ্রুতিনাটক শিল্পী শ্রীমতী পরমা রায় চট্টরাজকে। পরমা রায় চট্টরাজকে বরণ করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি নবমিতা বিশ্বাসকে। আক্ষরিক আয়োজিত চতুর্থ বার্ষিক সাহিত্য পারিবারিক মিলন উৎসবের অনুষ্ঠান পর্ব সমাপ্ত হল। অসংখ্য ধন্যবাদ জানাই প্রধান অতিথিদের, আমন্ত্রিত এবং মনোনীত লেখকদের এবং আক্ষরিক পরিবারের সমস্ত সদস্য বন্ধুদের। ভালো থাকবেন।